বাংলাদেশে বর্তমানে ন্যূনতম জীবন ধারণের জন্য যে আয় প্রয়োজন সেটা আসলে হিসেব করলে এই সীমা 4 লাখ যেটা করা হয়েছে সেটা যৌক্তিক একটা জায়গায় দাঁড়ায় এবং এটা গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাবে। এটা 4.5 লাখ, তারপরে 5 লাখ 2030-31 গিয়ে 5 লাখে উন্নীত হবে। কারণ আমরা আশা করছি মানুষের আয়ের আরও বৃদ্ধি ঘটবে এবং জীবনযাত্রার ব্যয়ও তো আসলে প্রতি বছরই মূল্যস্ফীতির কারণে একটা বৃদ্ধি পায়। এর বাইরে যেটা সাধারণত এখানে পরিচিত কালো টাকা সাদা করার বিষয়, অর্থাৎ যে টাকা কর দেওয়া হয়নি সেই রকম টাকা কিভাবে আসলে এখানে করের আওতায় আসবে, সেটার ক্ষেত্রে আসলে মূলত একটা বড় জায়গা ছিল জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। এই অসুবিধাটা সৃষ্টি হয় যে জমির যে মৌজা মূল্য আছে আর বাজার মূল্য, তার মধ্যে একটা বড় ফারাক আছে। সেটার বিবেচনায় নিয়েই যেহেতু এই মুহূর্তে মৌজা মূল্য বদলে ফেলা যাচ্ছে না, সে কারণে বাড়তি অর্থটা যাতে কর দিয়ে একটা নিয়মের অধীনে আসে সেই জায়গাটার একটা বিধানের চেষ্টা করা হয়েছিল। তবে এটা নিয়েও জনমনে ব্যাপক প্রশ্ন উঠেছে। সেই বিবেচনার জায়গা থেকে মৌজা মূল্য পরিবর্তনের যে সরকারি উদ্যোগ, সেটাকেই আরও এক্সেলারেট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এই সুযোগটা আর রাখা হয়নি, কিন্তু সরকার মৌজা মূল্য পুনর্নির্ধারণের যে উদ্যোগ নিয়েছে সেটাকে যত দ্রুত সম্ভব সেটা চেষ্টা করা হবে। আসলে বাজেটের মূল জায়গাটা হচ্ছে যে মানুষের তো প্রত্যাশা অনেক, সেই প্রত্যাশা পূরণ করার জন্য আসলে বাংলাদেশে এই মুহূর্তে যে বাজেট প্রণয়ন করা দরকার, আমরা যদি আমাদের পাশের দেশ থেকে শুরু করে বিভিন্ন দেশের ক্ষেত্রে দেখি, তাহলে দেখব যে জিডিপির প্রায় 28-30 থেকে 33 ভাগ পর্যন্ত সাধারণত বাজেট হয়ে যায়। কোনো কোনো দেশে আছে 50 ভাগের কাছে। বাংলাদেশে মাত্র জিডিপি 13.5% বাজেট আমরা করছি। এখন এর মধ্যে যেমন দাবি আছে, আমাদের দিক থেকেও এখানে প্রথমে 31 দফায়, পরে নির্বাচনী ইস্তেহারেও এটা বলা হয়েছিল যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে জিডিপির 5 ভাগ করে বরাদ্দ করা। তো সেইটা যদি এখন করা হয় তাহলে 5-5-10 ভাগ তো এখানেই চলে যায়, 3.5 ভাগ দিয়ে তার পুরো দেশ চলবে না। কাজেই এইটা পর্যায়ক্রমে করতে হবে। তাহলে মানুষের প্রত্যাশা পূরণ করতে গেলে বাজেটের আকার কিন্তু আরও ক্রমাগত বৃদ্ধিই পাওয়া দরকার। কিন্তু যেহেতু আমরা খুব একটা ভঙ্গুর এবং ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছি, এইরকম একটা ধ্বংসপ্রাপ্ত কিংবা বিধ্বস্ত অর্থনীতির মধ্যে থেকে আবার যখন এটাকে একটা সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার চিন্তা করা হচ্ছে, তখন বাস্তবতা অনুসারেই কিন্তু কাজটা করতে হবে। একদিকে আমাদের ওই লক্ষ্যটা স্পষ্ট রাখতে হবে, যাতে করে আমরা সেই দিকে যে এগোচ্ছি সেটার ব্যাপারে মানুষের আশা, আত্মবিশ্বাস সৃষ্টি হয়, আস্থা তৈরি হয়। অন্যদিকে আবার যে একটা অবাস্তব জিনিস প্রস্তাব করলে তো হবে না, সেখানে আমাদের নিশ্চয়ই বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে একটা করতে হবে। সেই দুটো বিষয়কে মাথায় রেখে কিন্তু এই বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে এবং যে লক্ষ্যমাত্রা অভ্যন্তরীণ আয়ের ঠিক করা হয়েছে সেটাও নানা দিক থেকে হিসেব করা হয়েছে যে এটা আসলে বাস্তবায়নযোগ্য কিনা। আমরা কর ব্যবস্থাপনার মধ্যে যে বড় আকারের পরিবর্তন এখানে সরকার নিয়ে আসছে, অলরেডি শুরু করে দিয়েছে, তার প্রতিফলন ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। কর ফাঁকি, কর জালিয়াতি, কর রেয়াত করা, এই সমস্ত বিষয়গুলো অনেকটাই নিয়ন্ত্রণে আনার ফলে বিগত 4 মাসে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যে কর আদায় হয়েছে সেটা আগের বছরের 4 মাসের তুলনায় কিন্তু অনেক বেশি, এবং এটা ইতিমধ্যে 4 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। হয়তো জুলাইয়ের 15 তারিখের মধ্যে চূড়ান্ত হিসাবটা আসবে, সেটা আরও বাড়বে।